আলামিন নওগাঁ মেডিকেল কলেজ। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জীববিজ্ঞান প্রথম পত্রের কিছু স্পেশাল টেকনিক, যেগুলো তোমরা যে 12টা অধ্যায় পড়ছো। জীববিজ্ঞানে কয়টা অধ্যায়? 12টা অধ্যায়। এখন 12টা অধ্যায়ের ভিতরে যে টোটাল জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো না জানলে আমাদের জন্য খুবই পাপের একটা কাজ। কারণ এগুলো যদি আমি না জানি তাহলে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় মার্ক আমাদের অবশ্যই কম আসবে। আজকে আমি তোমাদেরকে রিলেভেন্ট মানে সম্পর্ক করে 12টা অধ্যায় থেকে গোছালোভাবে কিছু নোট তোমাদেরকে দেওয়ার জন্য আমি তোমাদের সামনে এসেছি। প্রথমে আমাদেরকে সবসময় জানতে হয়, প্রত্যেক অধ্যায় শুরুতে থাকে যে কোন ব্যক্তি কোন জিনিসটা আবিষ্কার করেছে, এটাকে আমাদেরকে জানতে হয়। বিশেষ করে আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যে জিনিসগুলো আছে এগুলো আমাদেরকে মাস্ট জানতে হয়। যেমন দেখো, আমাদের প্রথম যেটা আছে যে কোষ আবিষ্কার কে করে। কোষ আবিষ্কার কে? এখন এতে নিশ্চিত কোশ্চেন উত্তর রবার্ট হুক আসবে। এখন যদি এখানে কোষ আবিষ্কারক যদি আধুনিক দিয়ে দেয়, কি দেবে? আধুনিক। তখন কিন্তু এটা একদম লেভেন হুক হয়ে যাবে। যদি আধুনিক কোষ বিজ্ঞানের জনক হয় তাই কিন্তু অ্যান্টনি ভ্যান লিওয়েন হুক হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যান্টনি ভ্যান লিওয়েন হুক। একটা দেখছো কোষ আবিষ্কার, এখন কি দেখছো? আধুনিক কোষ আবিষ্কার। যদি আধুনিক কোষ আবিষ্কারের দিকে যাও তাহলে হবে কি? লিওয়েন হুক। এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় আমাদেরকে ভুল হয়ে যেতে পারে। দ্বিতীয় কোশ্চেন যেটা, লাইসোজোম আবিষ্কার করে কে? লাইসোজোম জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই যে লাইসোজোম জিনিসটা আবিষ্কার করে কে? দা দুবে। এটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে আমাদেরকে, দা দুবে। এখন কোষ আবিষ্কার গেল, লাইসোজোম। কোষের ভিতরে কি থাকে তাহলে? লাইসোজোম জিনিসটা থাকে। লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে কোষ যেগুলো জীবাণু আছে সেই জীবাণুগুলোকে ধ্বংস করা। জীবাণুগুলোকে ধ্বংস করবে কে? ধ্বংস করবে লাইসোজোম। এর নাম কি? লাইসোজোম। আর এটা লাইসোজোম কি আবিষ্কার করে? দা দুবে। এখন এসো আরেকটা, নিউক্লিয়াস। নিউক্লিয়াস জিনিসটা কি? এখন দেখো, আমরা লাইসোজোম যেহেতু পড়ছি, এখান থেকে আমাদেরকে আরো কিছু কোশ্চেন জানতে হবে। লাইসোজোম এই 1 নম্বর জিনিস জানলাম যে জীবাণু ধ্বংস করে, আর এর আবিষ্কারকের নাম কি? দা দুবে। এটা হচ্ছে আমাদের জন্য 2 নম্বর। এখন এটাকে বলা হয় থাকে আক্রমণাত্মক থলি। একে কি বলা হয়? আক্রমণাত্মক থলি। তাহলে এটা আমাদের জন্য 3 নম্বর কোশ্চেন। লাইসোজোম থেকে আমরা 3টা জিনিস পেয়ে গেলাম। এক হচ্ছে এটি আমাদের দা দুবে আবিষ্কারক এবং এটি ধ্বংস করে, এবং এটা কি আমাদের জন্য আক্রমণাত্মক থলি। দ্বিতীয় আসে আমরা ক্রোমোজোম। নিউক্লিয়াস সম্পর্কে একটু দেখি। নিউক্লিয়াস, নিউক্লিয়াস এটাকে কি বলা হয়? নিউক্লিয়াস সম্পর্কে কয়েকটা তথ্য আমাদেরকে জানতে হবে। এটা কে আবিষ্কার করে? নিউক্লিয়াস আবিষ্কার করে সব সাইটে নিউক্লিয়াস। আমাদের ফার্স্টে যখন নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস হচ্ছে আমাদের দেহের কোষের প্রাণকেন্দ্র। নিউক্লিয়াস কি? আমাদের দেহের কোষের প্রাণকেন্দ্র। কোষের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে কে? নিউক্লিয়াস। এটির আবিষ্কারকের নাম কি? ব্রাউন, রবার্ট ব্রাউন। তাহলে নিউক্লিয়াসের আবিষ্কারককে রবার্ট ব্রাউন। এখন আমরা এখান থেকে আরেকটা কোশ্চেন জানবো, সেটা হচ্ছে নিউক্লিয়াস কে কি বলা হয়? এর অপর নামটা কি? নিউক্লিয়াস আমাদের দেহের কি? কোষের প্রাণ কেন্দ্র। কোষের প্রাণ কেন্দ্র। কোষের কি? প্রাণ কেন্দ্র। দ্বিতীয় আসো ক্রসিং ওভার সম্পর্কে জানবো। ক্রসিং ওভার সম্পর্কে এটির আবিষ্কারক কে? ক্রসিং ওভার এটার আবিষ্কারক কে? ক্রসিং ওভার আবিষ্কার হচ্ছে মর্গান। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো আমরা এখানে যে কয়টা লিখছি, প্রথমটা হচ্ছে লাইসোজোমের আবিষ্কারক কে? দা দুবে। দ্বিতীয় ক্রসিং আবিষ্কারক কে? দা মর্গান। এবং নিউক্লিয়াস আবিষ্কার করেছে কে? ব্রাউন। এই 3টার আবিষ্কারকের নাম আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমাদেরকে মাস্ট জানতে হবে। এবার যদি আমরা দ্বিতীয় পয়েন্টে যাই, যে কিছু কিছু শাখা বই আছে লেখকের, এই লেখকের বইগুলো আমাদেরকে জানতে হবে। থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। থিওফ্রাস্টাস কি? উদ্ভিদ বিজ্ঞানের জনক। এখন যদি তোমাকে বলা হয়ে থাকে যে কোষবিদ্যার জনক কে? কোষবিদ্যার জনক
তোমাকে বলতে হবে কোষবিদ্যার জনক কে। কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, কারণ ইনি সর্বপ্রথম কোষ সম্পর্কে মতবাদ ব্যক্ত করে। এখন যদি তোমাকে বলা হয় যে আধুনিক কোষবিদ্যার জনক কে, আধুনিক, আগেরটা কিন্তু কোষবিদ্যার জনক কে, এখন বলছে হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক কে। আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোষবিদ্যার জনককে রবার্ট হুক এবং আধুনিক কোষবিদ্যার জনককে, তাহলে হচ্ছে কার্ল পি সোয়ানসন। এটা হচ্ছে কি থিওফ্রাস্টাস, তাহলে কি উদ্ভিদ বিজ্ঞানের জনক, কোষবিদ্যার জনককে রবার্ট হুক এবং আধুনিক কোষবিদ্যার জনককে কার্ল পি সোয়ানসন। এখন এসো তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি ভাইরোলজির জনককে, ভাইরোলজির জনককে কিংবা ব্যাকটেরিওলজির জনককে। এই দুটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাকটেরিওলজির জনককে লিউকো ব্র্যাকম্যান, কে লিউয়েন হুক। ইনি কিন্তু একই সাথে লিউয়েন হুক আধুনিক কোষবিদ্যার জনকের পরে আমরা যেটা আছে ভাইরোলজির জনককে, ভাইরোলজির জনক আছে লিউয়েন হুক। দ্বিতীয় যেটা আছে আমাদের ব্যাকটেরিওলজির জনকে কিন্তু লিউয়েন হুক। এখন তোমাদেরকে যদি বলা হয় যে থিওফ্রাস্টাস কি, তুমি বলা উদ্ভিদ বিজ্ঞানের জনক। যদি বলা হয় কোষবিদ্যার জনককে রবার্ট হুক, এবং যদি বলা হয় আধুনিক কোষবিদ্যার জনককে তোমরা বলবা কার্ল পি সোয়ানসন। এখন এসব কিছু কিছু বই আছে, লেখকরা আমাদের জন্য কিছু বই লিখে গেছে। এর মধ্যে প্রথম যে বইটা আমরা প্রথমেই পরিচিত হই যে রবার্ট হুক কোষবিদ্যার জনক, কিন্তু ইনি রবার্ট হুককে কোষবিদ্যার জনক। এখন আমরা আছি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে হচ্ছে লেখকের বই, মানে এখানে তাদের আবিষ্কারকের কথা লেখা আছে, আবিষ্কারকের বিষয় উপস্থাপন করা আছে। রবার্ট হুক ইনি কি কোষবিদ্যার জনক। তার এই কথাগুলো তিনি কোথায় লিখছে? তিনি লিখছে ইনকোয়ারি ইনটু প্লান্টস। তিনি এটা লিখছিলেন মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে, মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে। এবার আসো, এখান থেকে আমরা যদি দেখি যে প্রাণীগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করছিল, বিজ্ঞানীরা কিসে ভাগ করছিল? বিভিন্ন গ্রুপ বা শ্রেণীতে ভাগ করছিল। এই তথ্যগুলো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ইনি কোথায় লিখছিলেন? ক্যারোলাস লিনিয়াস বইটার নাম লিখছিলেন ক্যারোলাস লিনিয়াস। তিনি একটি বই লিখেছিলেন, তার নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস। এই বইটা ক্যারোলাস লিনিয়াস এই বইটা ভাগ করার মাধ্যমে পুরো জীবগোষ্ঠীগুলোকে, মানে পুরো জীবগুলোকে তিনি বিভিন্ন ভাগে ভাগ করতে সক্ষম হয়েছিলেন। এটা হচ্ছে কি ক্যারোলাস লিনিয়াসের বই, এটা হচ্ছে রবার্ট হুকসের বই। এবং 3 নম্বরে যেটা আমি তোমাদেরকে নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে থিওফ্রাস্টাস ইনকোয়ারি ইনটু প্লান্টস অ্যান্ড অরিজিন অফ স্পাইসেস। বিজ্ঞানী ডারউইন নামে একজনকে তোমরা চেনো, তিনি হচ্ছে বিবর্তনবাদের জনক। তাহলে বিবর্তনবাদের জনক নাম হচ্ছে ডারউইন, এবং তিনি তার গ্রন্থটির অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সাবস্টেন্স। ওকে, দেখো ক্যারোলাস লিনিয়াসের বই অরিজিন হবে, অরিজিন, ঠিক আছে? অরিজিন গেল, ইনকোয়ারি ইনটু প্লান্টস, এখন আসো বিবর্তনবাদের জনক, এটা হচ্ছে ডারউইন, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ প্লান্টারাম। তিনি এই বইটিতে লিখছেন। এটা হচ্ছে কিনা আমাদের লেখকরা তাদের আবিষ্কারের কথাকে যে গ্রন্থিতে লিখছিল তার নামগুলো। এখন দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সাবস্টেন্স, এটি কে লিখছিল? তোমরা বলবে যে এটা লিখছিল বিজ্ঞানী ডারউইন। এখন এসে আমরা কোনটিকে কি বলে, আমাদের এক কথায় উত্তর, যে তোমাদেরকে বিএসসি নার্সিং এর যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে কি মূলত এক কথায়, মানে কি এক কথায় উত্তর আসে। বেশি অংশ সময় তোমরা এক কথায় যেগুলো মার্কিং করতে হয়
এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো আমি এই বিগত সাল মানে তোমাদের এই বছর কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো দেখবা সেখানে এক কথায় উত্তরের ভাগটা সবচাইতে বেশি হয়। দেখো ফার্স্টে রেস্ট্রিকশন এনজাইম। তোমাকে যদি বলা হয় রেস্ট্রিকশন এনজাইম অপর নাম কি, রেস্ট্রিকশন এনজাইমের অপর নাম কি, তোমরা কি বলবা? রেস্ট্রিকশন এনজাইম নাম হচ্ছে, এটাকে আণবিক কাঁচি বলা হয়। কি বলা হয়? আণবিক কাঁচি। তাহলে রেস্ট্রিকশন এনজাইমের অপর নাম কি? আণবিক কাঁচি। দ্বিতীয় হচ্ছে লাইসোজোম, যেটা তোমরা কিন্তু আগে আমি বলে দিছি, লাইসোজোম। এটাকে কি বলা হয়? আক্রমণাত্মক থলি। যদি তোমাকে বলা হয় যে রেস্ট্রিকশন এনজাইম এর অপর নাম কি, তোমরা বলবা আণবিক কাঁচি আর লাইসোজোম। এটাকে কি বলা হয়? আক্রমণাত্মক থলি। এখন এসে যদি তোমাকে বলা হয় যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটি, কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলতে কোনটিকে বোঝানো হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলতে কাকে তোমরা যদি বলা হয় ইন্ডিকেট করা হয়, তোমরা কি বলবা? যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়ে থাকে গোলগি বডিকে। কাকে? গোলগি বডিকে। এখন এসো যে যেটা সম্পর্কে তোমরা সবচাইতে বেশি ভুল করো, মাস্টার ব্লুপ্রিন্ট। মাস্টার ব্লুপ্রিন্ট। আর একটা হচ্ছে তোমাদের জন্য, সেটা হচ্ছে কি প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান। প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট। প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট। দেখো দুইটা কোশ্চেন, একটা হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট আর একটা হচ্ছে কি প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট। মাস্টার ব্লুপ্রিন্ট, এটা দন্তান্ন আছে, এখান থেকে তুমি মার্কিং করে নিবা যে মাস্টার ব্লুপ্রিন্ট বলতে জিনোমকে ইন্ডিকেট করছে। কে বলছে? মাস্টার ব্লুপ্রিন্ট বলতে কাকে? এই যে দন্তান্ন থেকে তুমি ইন্ডিকেট করবা, এটাকে বলতে জিনোমকে ইন্ডিকেট করছে মাস্টার ব্লুপ্রিন্ট। আর যদি বলে প্রোটিন তৈরির মাস্টার ব্লুপ্রিন্ট কোনটি, তুমি বলবা যে এখানে আরএনএ, যেহেতু প্রোটিন তৈরি করতে পারে একমাত্র আরএনএ। আরএনএ একমাত্র থাকে হচ্ছে রাইবোজোমে, এবং সে একমাত্র প্রোটিন তৈরি করতে পারে। তাহলে প্রোটিন তৈরির মাস্টার ব্লুপ্রিন্টকে আরএনএ। এখন যদি বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট কি, তুমি বলবা জিনোম। আর যদি বলা হয় প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট কি, তুমি বলবা হচ্ছে আরএনএ। এই প্রিন্ট থেকে দন্তান্ন দিয়ে জিনোম, তুমি এটা মনে রাখতে পারবা। এটা হচ্ছে কিন্তু তোমার শর্ট নোমানিক, মানে এখান থেকে তুমি এটা সহজে সাথে বুঝতে পারো যে এটা উত্তর কি হবে, তার জন্য এটা দেওয়া হলো। এবার আসো যে নিউক্লিয়াস। কোষের ট্রাফিক পুলিশ বলতে কাকে বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ মানে কি? যে সবসময় তদারকি করবে। আমাদের দেহের কোষের যে সকল জীবাণুগুলো আছে এগুলোকে ধ্বংস করে কারা? ধরো একটা কোষ, এই কোষের মধ্যে একটা জীবাণু প্রবেশ করলো, এটা একটা জীবাণু বাইরে থেকে প্রবেশ করলো। এখন এই জীবাণুকে ধ্বংস করবে কারা? আমাদের কোষের মধ্যে কিছু ট্রাফিক পুলিশ থাকে, যেগুলো দেখতে অনেকটা এমন দেখতে, এদেরকে বলা হয় থেকে লাইসোজোম। কি বলা হয়? লাইসোজোম। এখন এই লাইসোজোম জিনিসটা আস্তে আস্তে এই জীবাণুর কাছে চলে আসবে, আসার পরে এই জীবাণুটাকে ও আস্তে আস্তে ভিতরে নেওয়ার চেষ্টা করবে। একসময় জীবাণুটা ভিতরে চলে যাবে এবং ওটাকে নষ্ট করে দিয়ে একেবারে ওরকে কোষের ভিতরে অবস্থান করে রাখবে। এই যে কোষগুলোকে ধ্বংস করে দিল এবং তারা সবসময় পাহারার মতো কাজ করলো, এজন্য এদেরকে বলা হয় থেকে কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ হিসেবে তাদেরকে সম্মান দেওয়া যাইবে। এখন আসো যে লাইসোজোম, এটা কি করছে? জীবাণুগুলোকে ধ্বংস করে দিচ্ছে। জীবাণুগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এটাকে বলা হবে আত্মঘাতী থলি। এবং কোষের ট্রাফিক পুলিশ মানে এরা কি করবে? সব সময় তদারকি বা পাহারাদার হিসেবে পালন করবে। এটিকে বলা হয় থেকে গোলকি বডি। এটা কি? গোলকি বডি। তাহলে
আত্মঘাতী থলি হিসেবে যে জীবাণুটা প্রবেশ করছে এটাকে মারে দেওয়ার দায়িত্ব হচ্ছে কার? লাইসোজোম। এ কি করবে? বিভিন্নভাবে তার আকৃতির শেপকে ওর ভিতরে নিয়ে গিয়ে ওটাকে ধ্বংস করে দেবে। এটা কি? আত্মঘাতী থলি হিসেবে লাইসোজোমের কাজ। দ্বিতীয়ত দেখো কোষের ট্রাফিক পুলিশ, মানে এ সবসময় ভ্রাম্যমান হিসেবে এই যে কোষের ভিতরেও বেড়াতে থাকবে। যখন দেখবে কোনো রোগ জীবাণু ওর ভিতরে প্রবেশ করবে তখনই ও লাইসোজোমকে কি করবে? খবরটা দিয়ে দেবে। সুতরাং কোষের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে গোলগি বডি, এবং কোষকে এই যে জীবাণুটা আছে এটাকে ধ্বংস করার দায়িত্ব পালন করবে কে? লাইসোজোম বা আত্মঘাতী থলিকা। এখন আসো, জীবনের ভাষা কাকে বলা হয়? জীবনের ভাষা কাকে বলে? এই কোশ্চেনটার উত্তর কি হবে? প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়। কাকে? প্রোটিনকে। এই প্রোটিন না থাকলে কিন্তু আমাদের দেহের কোনো কার্যক্রম বা কোনো বিক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতো না। এবার আসো, আমাদের দেহে মেইন সুইচ বলতে কি কাকে বোঝানো হয়? মেইন সুইচ বলতে কোনটিকে বোঝানো হয়? প্রোটিওজোম। মেইন সুইচ বলতে কাকে বোঝানো হয়? প্রোটিওসোম। আর যদি বলা হয় কোষের প্রাণকেন্দ্র কোনটি? তুমি বলবা কোষের প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। তোমাকে যদি বলা হয় কোষের রান্নাঘর কোনটা, তুমি বলবা ক্লোরোপ্লাস্ট। এখন আসো, মাস্টার মলিকিউল কাকে বলা হয়? এটা কিন্তু খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাস্টার মলিকিউল কোশ্চেনটা। এটার উত্তর হবে ডিএনএ। ডিএনএ কে কি বলা হয়? মাস্টার মলিকিউল। ডিএনএ কে কি বলা হবে তাহলে? মাস্টার মলিকিউল বলা হয়ে থাকবে। এই ডিএনএ কিন্তু আরো কয়েকটি স্পেসিফিক ভাগ আছে। বংশগতির বাহক হিসেবে কাজ করে। দ্বিতীয়ত এটা হচ্ছে ক্রোমোজোমের ধারক ও বাহক, এগুলো একক হিসেবে কাজ করে ডিএনএ। ডিএনএ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গনও আমাদের দেহে। এবার আসো আমরা কয়েকটা অপর নাম জানবো, যেগুলো আমাদের প্রত্যেক বায়োলজি বইয়ের প্রত্যেকটা ওয়ার্ডের, মানে প্রত্যেক কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসের অপর একটা নাম আছে। যেমন আমরা ফার্স্টে যে নামটা দেখতে পাই সেটা হচ্ছে গোলগি বডি, যেটা তোমরা প্রথম অধ্যায়ে একটু আগেই জানলে। গোলগি বডি এর অপর নামটা কি? এক্ষুনি জানলে। এটা আমাদের দেহের কোষের ট্রাফিক পুলিশ। আবার একে বলা হয়ে থাকে ডিকটায়োসোম। এর আরো কিছু অপর নাম আছে, এর ভিতরে আছে ইডিওসোম, লাইফোকন্ড্রিয়া, এখন দেখো, যদি তোমাকে বলা হয় গোলগি বডির অপর নাম কোষের ট্রাফিক পুলিশ, তাহলে কোষের ট্রাফিক পুলিশ বলতেও কি বলবা? গোলগি বডি। ডিকটায়োসোম বলতেও কাকে বোঝাবে? গোলগি বডিকে। ইডিওসোম বলতেও কাকে বোঝাবে? গোলগি বডিকে। লাইফোকন্ড্রিয়া বলতেও কাকে বোঝাবে? গোলগি বডিকে। তাহলে একটাই জিনিস এবং তার কতগুলো নাম দেখছো? কোষের ট্রাফিক পুলিশ, ডিকটায়োসোম, ইডিওসোম, লাইফোকন্ড্রিয়া। তাহলে চারটা নামই কিন্তু একজনের। তাহলে তোমাদেরকে অপর নাম কিন্তু মাস্ট জানতে হবে। তোমাদেরকে অনেক সময় পরীক্ষা করার জন্য বলবে যে গোলগি বডি না বলে ইডিওসোম বলবে, তাহলে ইডিওসোম কি হবে? কোষের ট্রাফিক পুলিশ হবে। আবার কি লাইফোকন্ড্রিয়া বলতে কাকে বোঝানো হবে? যে কোষের ট্রাফিক পুলিশকে। তাহলে তোমাদেরকে একটা কোশ্চেন ভেঙে ভেঙে পড়ার টেকনিক অবলম্বন করতে হবে। দ্বিতীয় আসো গ্লাইকোলাইসিস, যেটা তোমরা নবম অধ্যায় শারীরবৃত্তীয় অধ্যায়ে তোমরা জানো যে শোষণের কয়েকটা ধাপ আছে। শোষণের কয়টা ধাপ? চারটা। শোষণের ধাপ চারটা, যার প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস।
লাইসিস। এখন গ্লাইকোলাইসিসের অনেকগুলো নাম আছে। এখন দেখো ইটিপি, ইটিপি তার একটা নাম। দ্বিতীয়ত তার আরো নাম আছে, সেটা আছে শোষণের সাধারণ পথ। শোষণের সাধারণ পথ। তাহলে এটা সাধারণ পথ কেন? শোষণ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার শোষণ। এই যে শোষণ নামক জিনিসটা, এটা দুই প্রকার। একটা হচ্ছে সবাত আর একটা হচ্ছে অবাত। এই দুইটায় ঘটতে গেলে অক্সিজেনের প্রয়োজন। শোষণ সবাতে অক্সিজেনের প্রয়োজন হয়, আর এটা অক্সিজেনের প্রয়োজন হয় না। যেহেতু অক্সিজেনের প্রয়োজন হয় না, সুতরাং দেখো গ্লাইকোলাইসিসে কি ভাঙে? শোষণে গ্লুকোজ ভাঙে। কি ভাঙে? গ্লুকোজ, C6H12O6। কি ভাঙে? গ্লুকোজ। এই প্রথম ধাপে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়, C3H4O3। এখানেও একটা C3H4O3 উৎপাদন হয়। এখন গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করতে কোনো দেখো অক্সিজেনের প্রয়োজন লাগছে না, সুতরাং এটি একাধারে এক সবাত শোষণেরও ধাপ, অবাত শোষণেরও ধাপ। যেহেতু সবাত অবাত উভয় প্রকার শোষণের ধাপ, সুতরাং এটিকে কি বলা হয়? সাধারণ পথ। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। শোষণের সাধারণ পথ বলতে কোনটিকে বোঝাবে? গ্লাইকোলাইসিসকে। ইটিপি বলতেও কাকে বোঝাবে? গ্লাইকোলাইসিসকে। তাহলে গ্লাইকোলাইসিসের কতগুলো নাম? অনেকগুলো নাম। এগুলো আমাদের সবগুলো জানতে হবে। এবার এসো ডিএনএ। ডিএনএ, এটা দেখো দুইটা নাম। জীবনের আণবিক ভিত্তি, এটি বলতেও কিন্তু ডিএনএ কে বোঝাবে। আবার মাস্টার মলিকিউল বলতে কে এটিকে বোঝাবে। তাহলে একটা জিনিসের দুইটা নাম। একটা কি? ডিএনএ কে মাস্টার মলিকিউল বলা হয়ে যাচ্ছে। মাস্টার মলিকিউল বলতে কাকে বোঝানো হচ্ছে? ডিএনএ কে। আবার যদি তোমাকে বলা হয় ডিএনএ কি, তুমি বলো মাস্টার মলিকিউল। আবার কি? জীবনের আণবিক ভিত্তি বলতে কাকে বোঝানো হচ্ছে? ডিএনএ কে। আবার যদি তোমাকে উল্টা কোশ্চেন করা হয় যে ডিএনএ কি, তাহলে জীবনের আণবিক ভিত্তি হিসেবে তুমি এটাকে নামকরণ করবা। এবার দেখো, তোমাকে যদি বলা হয় প্রোটামিন, এটা সম্পর্কে তুমি কি জানো? এটা সম্পর্কে তুমি জানবা, বলবা যে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন। তাহলে সবচাইতে ক্ষুদ্রতম প্রোটিন বললে তুমি কাকে বললো? প্রোটামিনকে। আবার প্রোটামিন কি? মানবদেহের সবচাইতে ক্ষুদ্রতম প্রোটিন। এবার আসো এরপরে নিউক্লিয়াস। তো তুমি বুঝলে আমাদের জীবনের ভাষা বলা হয় প্রোটিনকে, আর জীবনের ভৌত ভিত্তি বলতে বোঝানো হয় প্রোটোপ্লাজমকে। তাহলে এই দুইটা কিন্তু একটু মনে রাখবা। একটা হচ্ছে জীবনের ভাষা বলা হয় প্রোটিনকে, এবং জীবনের ভৌত ভিত্তি বলতে বোঝানো হয় কাকে? প্রোটোপ্লাজমকে। এই দুইটা কিন্তু আমাদেরকে কনফিউশন সৃষ্টি করে দিতে পারে যে জীবনের ভাষা কোনটা আর জীবনের ভৌত ভিত্তি কোনটা। এটা আমাদেরকে সবসময় স্পেসিফিক ভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। এখন যদি তোমাকে বলা হয় প্রোটিন তৈরির কাঁচামাল কাকে বলা হয় থাকে? কাকে? প্রোটিন তৈরির কাঁচামাল বলা হয় কাকে? ক্ষুদ্রতম প্রোটিন গেল, প্রোটিন তৈরির কাঁচামাল। প্রোটিন তৈরির কাঁচামাল। প্রোটিন তৈরির কাঁচামাল কাকে বলা হয়? অ্যামিনো অ্যাসিডকে। কাকে বলা হয়? অ্যামিনো অ্যাসিডকে। তাহলে দেখো, তুমি প্রোটিন সম্পর্কে কয়টা তথ্য জানছো? এই যে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন নাম কি? প্রোটামিন। আবার তুমি আরেকটা জানছো জীবনের ভাষা কি? প্রোটিন। আবার কি? প্রোটিন তৈরির কাঁচামাল কি? অ্যামিনো অ্যাসিড। তুমি তিনটা কোশ্চেন সম্পর্কে তোমাকে জানতে হবে। এই তিনটা কোশ্চেন কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রোটামিন কি? আমাদের সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এবং জীবনের ভাষা কি? প্রোটিন। আবার প্রোটিন তৈরির কাঁচামাল কোনটিকে বলা হয়? অ্যামিনো অ্যাসিডকে। এই তিনটা কোশ্চেন তুমি প্রোটিন সম্পর্কে মনে রাখবা। এবার এসো আমরা পরবর্তী ধাপে যাব, যে প্রধান অঙ্গসমূহ। প্রধান অঙ্গসমূহ, কিছু কিছু অঙ্গ আছে।
কিছু অঙ্গ মনে রাখতে হবে আমাদেরকে, যে আমরা মস পড়ছি, আরেকটা কি পড়ছি, লাইকেন। এদের প্রত্যেকের দুইটা করে অংশ আছে, একটা হচ্ছে পুং, একটা কি স্ত্রী। এটারও দুইটা অংশ থাকবে, পুং আর একটা কি স্ত্রী। এখন মসের পুং জননাঙ্গের নাম কি? তোমাকে যদি বলা হয় মসের পুং জননাঙ্গের নাম কি, তুমি বলবা অ্যান্থেরিডিয়াম। কি? অ্যান্থেরিডিয়াম। এখন যদি তোমাকে বলা হয় যে মসের স্ত্রী জননাঙ্গের নাম কি, তুমি বলবা আর্কিগোনিয়াম। তাহলে লাইকেনের পুং জননাঙ্গের নাম কি? তুমি বলবা লাইকেনের পুং জননাঙ্গের নাম হচ্ছে স্পার্মোগোনিয়াম। তোমাকে যদি বলা হয় যে লাইকেনের স্ত্রী জননাঙ্গের নাম কি, তুমি বলবা লাইকেনের স্ত্রী জননাঙ্গ হচ্ছে কার্পোগোনিয়াম। তাহলে তুমি এই সবটা এক জায়গায় করে ফেলবা, যে হচ্ছে লাইকেনের দুইটা অংশ, মসেরও দুইটা অংশ, একটা হচ্ছে পুং, একটা হচ্ছে স্ত্রী। লাইকেনেরও পুং আর একটা কি স্ত্রী। তাহলে মসের পুং জননাঙ্গের নাম কি? অ্যান্থেরিডিয়াম। আর মসের স্ত্রী জননাঙ্গের নাম কি? আর্কিগোনিয়াম। লাইকেনের পুং জননাঙ্গের নাম কি? স্পার্মোগোনিয়াম। আর লাইকেনের স্ত্রী জননাঙ্গের নাম কি? কার্পোগোনিয়াম। এই চারটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোষের শোষণ কার্যক্রম, শোষণের প্রধান অঙ্গ কোনটি? এটার উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। এটা কেন? এটা দেখো, আমাদের কোষে অনেকগুলো অংশ থাকে। এই যে কোষটা, এর ভিতরে বাইরের পাশটা হচ্ছে লেয়ার, মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু নিউক্লিয়াস। বাইরে কিছু কিছু অংশ থাকে, তার ভিতরে একটা থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নাম কি? মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া 38টি এটিপি তৈরি করে। কয়টি? 38টি এটিপি। এই 38টি এটিপি, আমরা জানি এক এটিপি সমান, এই যে একটা এটিপি, এটাকে বলা হয় থাকে জৈব মুদ্রা। কি বলা হয়? জৈব মুদ্রা। আর এটিপি ভাঙবে, ভেঙে শক্তি তৈরি করবে, আর এই শক্তি আমরা ব্যবহার করব। যেহেতু মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করছে, আর এই এটিপি ভেঙে শক্তি, এবং শক্তি আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছি, সুতরাং এই এটিপিকে কি বলা হচ্ছে? কোষের শোষণের প্রধান অঙ্গ। এবং এই শোষণ প্রক্রিয়ায় কি তৈরি হয়? শোষণ প্রক্রিয়ার কাঁচামাল দ্রব্যমানের উৎপাদ কি? তুমি বলবা শক্তি। শোষণ প্রক্রিয়া তাহলে কাঁচামাল কি? শক্তি। এবং এটার প্রধান অঙ্গ কোনটি? মাইটোকন্ড্রিয়া। কারণ আমাদের দেহের কোষের মাইটোকন্ড্রিয়াতে একমাত্র শক্তি উৎপাদন হয়ে থাকে। এবার আসো 2 নম্বরে আমরা যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে কোষের গাঠনিক একক। কিছু কিছু গাঠনিক একক আছে, যে এককগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আসো, কোষের গাঠনিক একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক কোনটি? এর উত্তর হবে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক হচ্ছে মাইসেলি। তাহলে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক কোনটি? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক হচ্ছে মাইসেলি। এখন আসো, যে জীবের গঠনগত কার্যগত একক কোনটি? জীবের গঠনগত ও কার্যগত একক কোনটি? এটা হচ্ছে কোষ। কারণ মানবদেহের সবচাইতে ছোট
মানে যে অংশ আছে সেটা হচ্ছে কোষ। এই অনেকগুলো কোষ মিলিত হয়ে তৈরি করবে কি টিস্যু। আর এই অনেকগুলো টিস্যু মিলিত হয়ে তৈরি করবে কি অঙ্গ। আর অনেকগুলো অঙ্গ তৈরি করবে কি তন্ত্র। তাহলে মানবদেহের সবচাইতে ক্ষুদ্রতম একক কোনটাকে পাচ্ছি আমরা? কোষকে। তাহলে মানবদেহের সবচাইতে ক্ষুদ্রতম একক কোনটি? কোষ। এবার আসো জিনের গঠনগত একক। জিনের গঠনগত একক জিনের গঠনগত একক কোনটি? জিনের গঠনগত একক কোনটি? ডিএনএ কে। তাহলে ডিএনএ কে কি বলা হবে? জিনের গঠনগত একক। দ্বিতীয়, বংশগতির মূল একক কোনটি? বংশগতির মূল একক কোনটি? এটা হবে জিন। আর যদি বলা হয় এই জিনের একক কোনটা, তুমি বলবা ডিএনএ। আর যদি বলো বংশগতির মূল একক কোনটি, তুমি বলবা জিন। আর যদি জিনের গঠনগত একক কোনটা, তুমি বলবা ডিএনএ। এবার আসো, কোনটি কোন উপাদান দ্বারা গঠিত? এটা যদি একটা কোষ হয় আর এটা যদি একটা নিউক্লিয়াস হয়, তাহলে বাইরের অংশগুলোকে কি বলা হয়? সাইটোপ্লাজম। আর ভেতরের এই যে বড় অংশ থাকে এটাকে আমরা নামকরণ করি হচ্ছে নিউক্লিয়াস। এটাকে কি বলি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে একটা জিনিস থাকে নিউক্লিওলাস। এটার ভিতরে সবচাইতে বেশি একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি আরএনএ এর ভিতরে উপস্থিত থাকে। তাহলে শতকরা 90% আরএনএ এখানে উপস্থিত থাকে এবং বাকি 10% থাকে ডিএনএ। তাহলে বাকি 10% কি থাকে? ডিএনএ। আর 90% কি থাকে? আরএনএ। তাহলে বাইরে সাইটোপ্লাজমে, যদি আমি সাইটোপ্লাজমের পোর্শন করি, তাহলে এখানে দেখবা যে 10% থাকে আরএনএ আর 90% থাকে ডিএনএ। ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস একটু খেয়াল রাখবা। এক হচ্ছে কোষের ভিতরে যেহেতু নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? রাইবোজোম। আর রাইবোজোমের ভিতরে কি থাকবে? রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। আর ওখানে আরএনএ দ্বারা গঠিত, ওটা থাকবে 90%। আর ওর ভিতরে ডিএনএ, মানে টোটাল পোর্শনটা 100% হবে। যেহেতু 90% আরএনএ চলে গেছে, 10% হবে কি? ডিএনএ। আর বাইরের পাশে কি থাকে কোষে? সাইটোপ্লাজম। ওর ভিতরে কি থাকে? 90% ডিএনএ আর 10% আরএনএ উপস্থিত থাকে। এবার এসো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এটা হচ্ছে পেপটিডোগ্লাইকন। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকন। এখন এসো যে আমরা সবচেয়ে যে কমন কোশ্চেন যেটা থাকে যে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? ছত্রাকের কোষ প্রাচীর কোনটা দ্বারা গঠিত? এটার নাম হচ্ছে কাইটিন। এটা কিন্তু বারবার কোশ্চেনটা রিপিট হয়। এই যে ছত্রাকের কোষ প্রাচীরের মূল উপাদান কোনটা? তুমি বলবা হচ্ছে কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীরের মূল উপাদান কি? কাইটিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কি? পেপটিডোগ্লাইকন। এখন আসো উদ্ভিদের কোষ। যে উদ্ভিদের যে সকল কোষ আছে, উদ্ভিদ কোষ প্রাচীরের উপাদান কোনটি? এটির ক্ষেত্রে তোমরা নাম হচ্ছে সেলুলোজ। এটার নাম কি? সেলুলোজ। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? যে কোষের নিউক্লিয়াসের ভিতরে 90% থাকে কি? আরএনএ। তাহলে টোটাল পোর্শন কত? 100%। তাহলে যদি 90% আরএনএ হয়, নিউক্লিয়াসের বাকি 10% কি থাকবে? ডিএনএ। আর বাইরে কি থাকে? নিউক্লিয়াসের বাইরের অংশগুলো হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে থাকবে 90% ডিএনএ আর 10% কি? আরএনএ। এবার এসব ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রধান উপাদান কি? পেপটিডোগ্লাইকন। আর ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কাইটিন। এটা কিন্তু এমবিবিএস কোশ্চেনটে বারবার রিপিট হয়। আর তোমাদেরও কিন্তু এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক। এটা তোমরা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। উদ্ভিদ কোষ প্রাচীরের উপাদান কোনটা? সেলুলোজ। উদ্ভিদ কোষ প্রাচীরের মূল উপাদান কোনটা? সেলুলোজ। এবার আসো আমরা তোমাদেরকে একটা কমন রোগ বর্তমান সময়ে, সেটা হচ্ছে কি ডেঙ্গু। নাম কি?
ডেঙ্গু। এখন তোমাদেরকে যদি বলে একজন মানুষের ডেঙ্গু হয়েছে, তোমরা কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবা? তুমি বলবা যে তাদেরকে 103 থেকে 105 ডিগ্রি কি থাকবে, ফ্যারেনহাইটের জ্বর থাকবে। এত ডিগ্রি পরিমাণে কি থাকবে, জ্বর। আর এটা কি তুমি তাদের বেশি অংশ সময় কোমর ব্যথা হবে। তাহলে এই দুইটা লক্ষণ থেকে তুমি বলবা যে 103 থেকে 105 ডিগ্রি যদি জ্বর থাকে তাকে বলা হয় ডেঙ্গু, এবং কোমর ব্যথা যদি তাকে উপসর্গ হিসেবে থাকে তাহলে সেটাও কি হবে, ডেঙ্গুর মূল উপাদান হিসেবে ধরা হবে। আবার তোমাকে যদি বলা হয় হাড় ভাঙা জ্বর কার কারণে হয়, হাড় ভাঙা জ্বর কার কারণে হয়, তুমি এটারও উত্তর কি বলবা, ডেঙ্গু। তাহলে ডেঙ্গু জ্বর এটার কয়েকটা কমন বৈশিষ্ট্য কি কি জানলে, যে 103 থেকে 105 ডিগ্রি ফ্যারেনহাইটের কি থাকবে, তাদের জ্বর থাকবে, এবং তাদের উপসর্গ হিসেবে কি থাকবে, কোমরে ব্যথা হবে, এবং হাড় ভাঙা জ্বরের কাকে বলা হবে, ডেঙ্গুকেই বলা হবে। এবার আসো, আমরা জানি বহুল ব্যবহৃত কিছু প্রোটিন, মানে কিছু কিছু প্রোটিন আছে যেটা কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের কমন যে রোগ সেটা হচ্ছে ডায়াবেটিস, এবং এটার জন্য কোনটিকে ব্যবহার করা হয়, এটা কিন্তু কমন কোশ্চেন। এটা হচ্ছে কি ইনসুলিন। এটা কি ইনসুলিন কলে, তাহলে কোথায় ব্যবহার করা হয়, ইনসুলিন ব্যবহার করা হয় ডায়াবেটিস রোগীদেরকে ব্যবহার করার জন্য ইনসুলিন ব্যবহার করা হয়। দ্বিতীয় হচ্ছে ইন্টারফেরন, যেটা ক্যান্সার, মানুষের যে ক্যান্সার রোগ কিংবা ভাইরাসজনিত রোগ, ক্যান্সার ও ভাইরাসজনিত রোগে ব্যবহার করা হয় কি, ইন্টারফেরন। তাহলে এই দুইটা রোগের জন্য কি ব্যবহার করা হয়, ইন্টারফেরন। তাহলে ডায়াবেটিসের জন্য ব্যবহার করা হয় কি, ইনসুলিন। এর যদি তোমাদেরকে হিমোলিন, এর যদি তোমার বাণিজ্যিক নাম জিজ্ঞেস করে তাহলে তুমি বলবা কি, হিমোলিন। আর যদি ক্যান্সার ও ভাইরাসজনিত রোগের কোনটার প্রোটিন, তুমি বলবা ইন্টারফেরন। দ্বিতীয় হচ্ছে যে মানুষের বামনত্ব, মানে অনেক মানুষ খাটো কিংবা ছোট হয়ে থাকে, এটাকে কোন জিনের কারণে, তুমি বলবা সোমাটোস্ট্যাটিন। এখানে যে কোশ্চেনগুলো তুমি দেখছো প্রত্যেকটা কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট। ডায়াবেটিস রোগে ইনসুলিন এবং এর বাণিজ্যিক নাম হিমোলিন। দ্বিতীয়, ক্যান্সার ও ভাইরাসজনিত রোগের নাম কি, ইন্টারফেরন। এবং বামনত্ব রোগের জন্য কোনটিকে দায়ী করা হয়েছে, সোমাটোস্ট্যাটিনকে। দ্বিতীয়ত এসো, আমরা অনেকের দেখা যায় যে এই যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে রক্ত জমে যায়, কি হয়, রক্ত জমে যায়। এখন এখানে কি করতে হবে, তাদের এই রক্তকে আমাদেরকে প্রশমন করে দিতে হবে, মানে রক্তটা গলায় দিতে হবে। এর জন্য আমাদেরকে এক ধরনের ঔষধ আছে, সেটাকে বলা হয় থেকে টিপিএ। কি থেকে, টিপিএ। এর ফুল মিনিং হচ্ছে, যদি তুমি টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এর ফুল মিনিং কি, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তাহলে কারোর যদি হার্ট অ্যাটাক হয় এবং সেখানে রক্ত জমে যায়, তুমি সেটাকে ইনসুলিন হিসেবে কি দিবা, টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। দ্বিতীয় আমরা এবার জানবো কয়েকটা ফুল মিনিং যেগুলো অনেক সময় আমাদেরকে প্রয়োজন আসতে পারে। মানব দেহে কোলেস্ট্রল আছে, কি আছে, কোলেস্ট্রল। এটি দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার। একটা আছে এইচডিএল, একটা আছে এলডিএল। এই এইচডিএল এবং এলডিএল এর মধ্যে আমাদেরকে জানতে হবে যে কোনটা আমাদের জন্য উপকারী। এই এইচডিএল যাদের দেহে থাকবে বেশি তাদের জন্য হার্ট অ্যাটাক কম হবে, এদের হার্ট অ্যাটাক কী হবে, কম হবে যদি বেশি থাকে। তাহলে এইচডিএল যদি বেশি থাকে হার্ট অ্যাটাক কম হবে, তাহলে এটা থাকা কি আমাদের জন্য উপকারী। আর এলডিএল যদি বেশি থাকে তাহলে কী হবে, আমাদেরকে হার্ট অ্যাটাক বেশি হবে। তাহলে এলডিএল যদি বেশি থাকে তাহলে আমাদের জন্য কি, অপকারী। আর যদি এইচডিএল বেশি থাকে আমাদের জন্য কি, উপকারী। এদের ফুল মিনিংটা একটু জেনে নাও। ফুল মিনিং হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন। আর এর ফুল মিনিং হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন। তাহলে এইচডিএল কি, উপকারী, আর এলডিএল কি, অপকারী। যদি তুমি অংশ হিসেবে দেখো, নারীদের
এইচডিএল বেশি থাকে, পুরুষদের এলডিএল বেশি থাকে। তাহলে তুমি এই দুইটা থেকে কি সিদ্ধান্ত নিতে পারবে যে নারীদের হার্ট অ্যাটাক কম আর পুরুষদের এলডিএল বেশি থাকার কারণে এর হার্ট অ্যাটাক কি থাকবে, বেশি বেশি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি জানলে, এইচডিএল এর ফুল মিনিং হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, আর একটা কি জানলে এলডিএল এর ফুল মিনিং কি, লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এইচডিএল কি করে আমাদের দেহের জন্য উপকারী, এলডিএল কি অপকারী। এলডিএল কাদের দেহে বেশি থাকে, পুরুষদের, আর এইচডিএল বেশি থাকে কাদের দেহে, নারীদের দেহে সবচাইতে বেশি থাকে। আরেকটা জিনিস দেখো এটিপি, এর একটা ফুল মিনিং আছে, এটাকে আমাদেরকে জানতে হবে। এটিপি ফুল মিনিং কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে এটিপির ফুল মিনিং। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি নি, এইচআইভির ফুল মিনিং কি, এটা হচ্ছে হিউম্যান ইমিউন ভাইরাস, হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস। আর যদি তোমাদেরকে বলে যে এইডস রোগের ফুল মিনিং কি, তুমি বলবা অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস, অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এখানে তুমি জানলে কয়েকটা ফুল মিনিং, সেটা হচ্ছে এটিপি ফুল মিনিং কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এইচআইভি ফুল মিনিং কি, হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস, আর এইডস রোগের ফুল মিনিং হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। আরেকটা জিনিস সেটা হচ্ছে এইচপিভি এনএডিপি। এবার আসো এনএডিপি, এনএডিপি এর ফুল মিনিং হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ফসফেট। তাহলে এনএডিপির ফুল মিনিং কি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এখান থেকে আরেকটা জিনিস জেনে রাখো, এডিপি প্লাস পিআই মিলিত হয়ে তৈরি করে এটিপি। তাহলে এটিপি তৈরি হয় কোথা থেকে, এই দুটার মিলিত ফর্ম কি, এটিপি। আর এটাকে কি বলা হয়, কোষের শক্তি, কোষের শক্তি তৈরির শক্তি। এটাকে আবার বলা হয় থাকে আমাদের জৈব মুদ্রা, কি বলা হয়, জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। এটাকে কি বলা হয় থাকে, বায়োলজিক্যাল কয়েন। তাহলে আমরা এখান থেকে কয়েকটা তথ্য জানলাম, সেটা হচ্ছে এডিপি প্লাস পিআই কোষের সাথে মিলিত হয়ে তৈরি করে এটিপি, এবং এটাকে কি বলা হয়, বায়োলজিক্যাল কয়েন, বাংলায় বলা হয় জৈব মুদ্রা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার আমরা এটা দেখব যে শ্বসনের চারটা ধাপ, এই চারটা ধাপ কোনটা কোথায় সংগঠিত হয়। শ্বসনের কয়টা ধাপ, চারটা ধাপ। শ্বসন ধাপ হচ্ছে চারটা। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে ক্রেবস চক্র, একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র, 2 নম্বরে আছে অ্যাসিটাইল কোএ। এখন দেখো এটা কোথায় সংগঠিত হয়, কোনটা কোথায় সংগঠিত হয়। এটা ঘটে সাইটোপ্লাজমে। এটা কোথায় ঘটে, সাইটোপ্লাজমে। এটা কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে।
এটা কোথায় ঘটে? সম্পূর্ণ মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। দ্বিতীয় আসো ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এটা কোথায় সংঘটিত হয়? ইলেকট্রন প্রবাহ তন্ত্র এটা কোথায় সংঘটিত হয়? এটা ঘটে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপত্রে। তাহলে শ্বসনের 4টা ধাপ কোনটা কোথায় সংঘটিত হয়? দেখো, প্রথম ধাপ গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কোথায়? সাইটোপ্লাজমে। 2 নম্বর ধাপ অ্যাসিটাইল কোয়ে, এটি সংঘটিত হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। 3 নম্বর ধাপ ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? পুরোপুরি সম্পূর্ণ মাইটোকন্ড্রিয়াতে। ইলেকট্রন প্রবাহতন্ত্র কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপত্রাতে। এখন তোমরা এটা জেনে এ সম্পর্কে আরেকটা তথ্য অবগত আছো, এটা হচ্ছে সাধারণ পথ। এটা কি সাধারণ পথ? কারণ কি, এর জন্য কোনো প্রকার অক্সিজেনের প্রয়োজন হয় না। তাহলে এই 4টা ধাপ কোথায় কোনটা সংঘটিত হয় তোমরা জানতে পারলে। এবার আসো যে সালেক সংশ্লেষণ কোথায় হয়? সালেক সংশ্লেষণ কোথায় হয়? তোমরা বলবা পাতার ক্লোরোপ্লাস্টে। কোথায়? পাতার ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়। তাহলে 4টা ধাপ গেল, এবং সালেক সংশ্লেষণ কোথায় হয়? পাতার ক্লোরোপ্লাস্টে এটি সংঘটিত হয়ে থাকে। এবার আসো যে গ্লাইকোজেনেসিস। কি বললাম? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস। দেখো, জেনেসিস মানে হচ্ছে উৎপন্ন, আর হচ্ছে গ্লাইকো এটা হচ্ছে মানে গ্লুকোজ। এই গ্লুকোজ উৎপন্ন হয় কোথায়? এটা হচ্ছে কিনা যকৃতে। মানবদেহের অতিরিক্ত যে গ্লুকোজটা থাকে মানবদেহে, সেটা গ্লাইকোজেনে রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়? গ্লাইকোজেনে। আর এটা তৈরি করতে সক্ষম করে কে? যকৃৎ। তাহলে যকৃৎ কি করে? মানবদেহে গ্লাইকোজেন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়টা যেটা হচ্ছে গ্লাইকোজেনেলাইসিস। কি? গ্লাইকোজেনেলাইসিস। গ্লাইকোজেনেলাইসিস। দেখো, কথার ভিতরে সবকিছু লুকায় আছে। লাইসিস মানে কি? ভাঙন। আর গ্লাইকোজেন মানে কি? গ্লাইকোজেন ভাঙন। তাহলে যেটি ঝাড় ভিতরে অবস্থান করছে সেখান থেকে কিন্তু ভাঙবে। তাহলে এটাকে ভাঙবে কে? যকৃৎ। আর এই গ্লাইকোজেনালাইসিস প্রক্রিয়ায় ভাঙনের মাধ্যমে তৈরি হবে কি? গ্লুকোজ। কি তৈরি হবে? গ্লুকোজ। এ দেখো, মানবদেহের যদি গ্লুকোজের সংকট হয়, গ্লুকোজ অভাব হয়, তাহলে সেটা ভেঙে ফেলবে। এটাকে ভেঙে দিলে এখান থেকে গ্লুকোজ বাইর হয়ে আসবে। কখন কাকে ভাঙবে? গ্লাইকোজেনকে ভাঙবে। তাহলে গ্লাইকোজেনকে ভাঙলে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ। তাহলে এখান থেকে কোশ্চেন 1 নম্বর হচ্ছে এই গ্লাইকোজেনেসিস কোথায় হয়? যকৃতে। তুমি বলবা। দ্বিতীয়ত হচ্ছে গ্লাইকোজেনালাইসিস কোথায় হয়? গ্লাইকোজেনালাইসিস কোথায় হয়? যকৃতে। দুইটাই কিন্তু যকৃতে সংঘটিত হয়। এবার আমরা জানবো যে কয়েকটা রোগের কারণ। মানুষের পায়ে ছত্রাক মানে দাঁত, এই যে দাঁত, এটাকে বলা হয় দাঁত রোগের জন্য কোনটিকে দায়ী করা হয়? জন্য দায়ী কোনটি? এটি মানুষের পায়েও হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। এখন যেগুলো পায়ে হয় তাদেরকে বলা হয় ট্রিকোফাইটন। এখন এটা দাঁত রোগের জন্য দায়ী। এবার এমনই আছে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কিনে ধানের আর্লি ব্লাইট, যেটাকে বলা হয় ধানের আর্লি ব্লাইট, এটার জন্য দায়ী করা হয় ফাইটোফোরা ইনফেস্ট্যান্স। আর ধানের লেট ব্লাইটের জন্য দায়ী করা হয়
ফাইটোপথরা ইনফেস্টান্স। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, দাঁত রোগের জন্য দায়ী করা হয় কাকে? ট্রিকোফাইটনকে। এবং ধানের আর্লি ব্লাইটের জন্য দায়ী করা হয় অল্টারনিয়া সোলানিকে। অল্টারনিয়া দাঁড়াও একটু, এখানে সমস্যা হয়েছে। অল্টারনিয়া সোলানি, অল্টারনারিয়া সোলানি। আর এটা হচ্ছে কি ধানের লেট ব্লাইটের জন্য দায়ী করা হয় ফাইটোপথরা ইনফেস্টান্স। তাহলে এই তিনটা রোগের জন্য তিনটা জীবাণুকে দায়ী করা হয় এবং এই তিনটা জিনিস তুমি মনে রাখবা। এই তিনটা জিনিস কিন্তু তোমার আছে পঞ্চম অধ্যায় অণুজীব যেটা অধ্যায়, সেখানে তুমি এগুলো পেয়ে যাবা। এগুলো তোমরা তাহলে আজকে অনেকগুলো শেখা হয়ে গেল, যেগুলো হচ্ছে 12টি অধ্যায়। তোমাদের জীববিজ্ঞানের প্রথম পত্রায় 12টা অধ্যায় বিভিন্ন কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে যে শর্ট টেকনিকের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এ পর্যন্তই থাকবে আজকের ভিডিও এবং পরবর্তীতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব।